নমস্কার, আপনারা দেখছেন বি বাংলা টিভি নিউজ। সঙ্গে আছি আমি সন্তোষ। সারা দেশ জুড়েই ইতিমধ্যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ লাগু হয়ে গিয়েছে, যার ফলস্বরূপ সারা পশ্চিমবাংলা জুড়ে তার একটা ইম্প্যাক্ট পড়তে শুরু করে দিয়েছে, যার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে বনগাঁও লোকসভা কেন্দ্র, যেখান থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার পরে মন্ত্রী হয়েছেন শান্তনু ঠাকুর। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি বনগাঁ লোকসভার অন্তর্গত গাইঘাটা বিধানসভার একমাত্র পৌরসভা গোবরডাঙ্গায়, এবং এই গোবরডাঙ্গায় আমাদের সঙ্গে একজন এমন এক অতিথিকে আবারও পেয়ে গিয়েছি আজকে, যিনি 7 নম্বর ওয়ার্ডে, যার স্ত্রী দুবার ভারতীয় জনতা পার্টির কাউন্সিলরশিপে লড়াই করেছেন। পাশাপাশি তারও একটা পরিচয়, তিনি দীর্ঘদিনের লড়াকু নেতা এবং গোবরডাঙ্গা পৌরমণ্ডলের প্রাক্তন সহসভাপতি। বি বাংলা টিভি নিউজে স্বাগত সুমন মণ্ডল বাবুকে। নমস্কার। আচ্ছা, প্রথমেই যে প্রশ্ন আজকে থাকবে আপনার কাছে, সারা দেশ জুড়ে সিএ লাগু হয়ে গিয়েছে এবং এই সিএ নিয়ে মানুষের মধ্যে নানা বিভ্রান্তিকর প্রশ্ন তৈরি হয়েছে। মতুয়াগড় একেবারে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। মতুয়ারা কি আদৌ অ্যাপ্লাই করবে? শান্তনু গোষ্ঠী বলছে অ্যাপ্লাই করবে, আবার মমতা বালা ঠাকুরের গোষ্ঠী বলছে তারা আগামীকাল থেকেই আন্দোলনে নামতে চলেছে। তাদের বক্তব্য হচ্ছে নিঃশর্ত নাগরিকত্ব। আবার শান্তনুবাবুও বলছে কারোর এখানে নাগরিকত্ব কারার ব্যাপার নেই। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? একজন নেতা হিসাবে আপনার জ্ঞান কি বলছে, যদি একটু সাধারণ মানুষকে ক্লিয়ার করেন। সিএ এর মূল বিষয় যেটা 1947 সালে দেশ স্বাধীন হয়েছিল, তখন থেকে সিএ এর ব্যাপারটা আসছে। 47 সাল থেকে 1971 সাল পর্যন্ত কথা ছিল জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ওপার বাংলা থেকে যেসব সংখ্যালঘু অত্যাচারিত হয়ে আসবে ভারত সরকার তাদের আশ্রয় দেবে। 71 সাল অবধি এই অবধি চলেছিল। 1970 সালের নির্বাচনে বাংলাদেশে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের যারা পাকিস্তানি সেনাবাহিনী, পাকিস্তানের ইয়াহিয়া খান প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী করলো না, ক্ষমতা হস্তান্তর করলো না। শেখ মুজিব ডাক দিল এবারের সংগ্রাম, 7ই মার্চের ভাষণ রমনা পার্কে, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শেষ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাশিয়ার সাথে 20 বছরের চুক্তি করে 71 সালে 9 মাস 1 কোটি মানুষ ভারতবর্ষে অবস্থান করছিল পাকিস্তানি অত্যাচারিত হয়ে। ইন্দিরা গান্ধী বহন করেছিল ভারত সরকার। তারপর শেষে ডিসেম্বর মাসের প্রথম দিকে পাকিস্তানের সাথে যুদ্ধ হলো। 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো, পূর্ব পাকিস্তান বাংলাদেশে পরিণত হলো, পাকিস্তান পরাজিত হলো, পূর্ব পাকিস্তান বাংলাদেশে রূপান্তরিত হলো। এক ঐতিহাসিক ঘটনা। 71 সালের পরে ইন্দিরা মুজিব চুক্তি হলো যে বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেছে, ওপার বাংলা থেকে সংখ্যালঘু মানুষ বা হিন্দু মানুষ এলে ভারত সরকার গ্রহণ করবে না। তারপরের ঘটনা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। 1975 সালে শেখ মুজিবুর রহমান পাকিস্তানি সেনাবাহিনীর আদর্শ বিচ্যুত একটা অংশ যারা পাকিস্তানে ছিল, তারা শেখ মুজিবকে ট্যাঙ্ক নিয়ে হত্যা করার পরে আবার বাংলাদেশে সংখ্যালঘুদের অত্যাচার শুরু হয়ে গেল, আবার উদ্বাস্তুর স্রোত। এখন পাসপোর্ট করতে গেলে ডিআইবিকে 15-20 হাজার টাকা না দিলে, যাদের কোনো ডকুমেন্টস নেই, বিভিন্ন রকম ডকুমেন্টস হয়, সংক্ষেপে বলতে পারলাম না অত টাইম, 15-20 হাজার টাকা, 25,000, 30,000 টাকা দিতে হয়। এই অবস্থায় ওপার বাংলার অত্যাচারিত মানুষ কোথায় যাবে? এপার বাংলার যারা ভারতীয় জনতা পার্টি বিশেষ করে দাবি তুলেছে ওপার বাংলার অত্যাচারিত সংখ্যালঘু হিন্দু, তারা কোথায় যাবে? তার জন্য সিএএ কার্যকর করতে হচ্ছে। 1919 সালে 2014 সালের 31শে ডিসেম্বর থেকে যারা ভারতে বসবাস করছে 5 বছর, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। বিভিন্ন হলফনামা, বিভিন্ন কাগজপত্র জমা দিতে হবে। 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসে ভারত নাগরিক দেওয়া হবে। ব্যাপারটা হচ্ছে কেমন করে 75 সালের পরে বাংলাদেশ মুসলিম কান্ট্রি হলো, সংবিধানের প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম হলো, বাংলাদেশ মুসলিম কান্ট্রি হলো, সেকুলারিজমের কবর রচনা করা হলো, আবার মিনি পাকিস্তানে পরিণত হলো। প্রায় বাংলাদেশের অত্যাচার শেষ হয়নি। আমি সংক্ষেপে তো এত ইতিহাস বলতে পারবো না, আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি। এর বিভাগ ইতিহাসের এক করুণ পরিণতি। বাংলা ভাগ হলো, পাঞ্জাব ভাগ হয়ে গেল। ভাগ হওয়ার পরে যে ভাষার ভিত্তিতে
মোহাম্মদ আলী জিন্দাবুল আলাদা নেশন, ফাদার অফ দি টু নেশন থিওরি, হিন্দু মুসলমান আলাদা জাতি, আমরা একসঙ্গে বসবাস করব না। জিন্নার সেই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান হওয়ার পরে দেখা গেল 1948 সাল থেকে ভাষার ভিত্তিতে বাঙালি গর্জে উঠল। 52 সালে ভাষা আন্দোলন, সেটাই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রথম রেশ। এখানে আমি একটা সংক্ষেপে কবিতা বা গানের মাধ্যমে সংক্ষিপ্ত ইতিহাসটা বলে দিচ্ছি। ও সালাম বরকত রফিকের মা, চোখের পানি আর ফেলো না, 30 লক্ষ পরাণ দিয়া দেশ পেল এই স্বাধীনতা। তোমায় স্বাধীন করবার তরে কত জীবন হলো শেষ, তাদের কি রেখেছ মনে ও আমার বাংলাদেশ। ভাষা শহীদ পথ দেখালো বিপ্লবেরই সেই তো রেশ, লাখো শহীদ রক্তে রাঙা স্বাধীন হলো সোনার দেশ। কত মায়ের অশ্রু ঝরে বীর শহীদের রক্ত ঘাম, 71-এ সব হারিয়ে হাজার লক্ষ উজাড় গ্রাম। সৈয়দ নজরুল তাজউদ্দিন দিয়ে গেল বড় দাম, জেলখানাতে রক্ত ঝরে স্বাধীনতার হয় বদনাম। শেখ মুজিব জাতির পিতা, গুলি করে নূর চৌধুরী বজলুল হুদা, মিটল না কো তাদের ক্ষুধা, সব অংশেতে হলো শেষ, কলঙ্কেতে ডুবলো দেশ। জেনারেল জিয়া দেয় তালিম, ফারুক রশিদ মেজর ডালিম, সিআইএ দেয় নতুন থিম, বাংলাদেশে কালো দিন। জামাত ধরল নতুন বেশ, ইসলাম হলো বাংলাদেশ, সেকুলারের দিন যে শেষ, বাঙালি পায় বড় ক্লেশ। এখন সিএর ব্যাপারটা কি, বাংলাদেশ শেখ হাসিনা থাকা সত্ত্বেও বাংলাদেশ সেকুলারিজম ফিরে আসেনি। বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলেছে মুসলিম কান্ট্রি থাকলে কোনো অসুবিধা হচ্ছে না। বাংলাদেশে সেকুলারিজম ফিরে আসে, শেখ হাসিনা ফিরে আনতে পারেনি। বাংলাদেশে অত্যাচারিত মানুষ এদেশে চলে আসছে, তাই তাদের প্রয়োজন হয়েছে সিআইএর মাধ্যমে এদেশে বসবাস করবে, এদেশে নাগরিক কার্ড নেবে, নাগরিক কার্ড নিয়ে স্বাধীনভাবে বসবাস করবে। কারণ পাসপোর্টের ইনকোয়ারি যখন হয়, ডিআইবি পুলিশ 1971 সালের দলিল চায়, জন্ম কোথায় জানতে চায়, এইসব ব্যাপারগুলো চায়। মুখ্যমন্ত্রী 12 তারিখে প্রশাসনিক সভায় এসেছিলেন হাবড়াতে, এবং তিনি এসে পরিষ্কারভাবে বলেছেন যে যদি আপনারা এই সিএর জন্য আবেদন করেন আপনার নাগরিকত্ব চলে যেতে পারে, এবং তার পাশাপাশি আপনার হলো যে লক্ষ্মীর ভাণ্ডার বা বিভিন্ন সামাজিক প্রকল্প সেগুলো থেকে আপনি বঞ্চিত হতে পারেন। সেই কারণে তিনি বলেছে এইটাতে আপনারা আবেদন করবেন না, এটা একদম ভ্রান্ত নীতি। আবার পাশাপাশি আজকে অমিত শাহ একটা সাংবাদিকের সাথে বলেছেন যে মুখ্যমন্ত্রী হয় এই বিষয়ে কোনো জ্ঞান নেই, বা তিনি উদ্বাস্তু এবং অনুপ্রবেশের মধ্যে ডিফারেন্স বোঝেন না। তিনি হাত জোর করে অনুরোধ করেছেন ভুল ভ্রান্তি ছড়াবেন না। এ বিষয়ে আপনি কি বলবেন, এই দুটো বড় নেতার দুটো পাশাপাশি অবস্থানকে? মুখ্যমন্ত্রী জেনে শুনেই বিভ্রান্ত করছেন। আমিও বলছি হয় তিনি সিএ ব্যাপারটা বোঝেন না, অথবা তুমি জেনে শুনে মানুষকে বিভ্রান্ত করছেন সংকীর্ণ ভোটের স্বার্থে। সিআইএ কার্ডে নাগরিক অধিকার কাটবে না, সিআইএ করে নাগরিকত্ব কাটবে না। সিআইএ যারা বাংলাদেশের অত্যাচারিত মানুষ, পাকিস্তান আফগানের অত্যাচার, তাদেরকে নাগরিকত্ব দেবে। কোনো মানুষের নাগরিক অধিকার সিএ কাটবে না। নাগরিকত্ব ক্যান্সেল করার জন্য সিআইএ না, মানুষকে বাঁচানোর জন্যে মানবিক সিআইএ। এটা মানুষের অধিকারকে, ভারতে বসবাস করবে পূর্ণ অধিকার নিয়ে, তাই তাকে সিএ প্রয়োগ করেছে। অমিত শাহ ঠিকই বলেছেন সিএ নাগরিকত্ব দেওয়ার জন্যে, সিএ নাগরিক কাটার অধিকার না। মুখ্যমন্ত্রী একেবারেই ঠিক বলেননি, অথবা জেনে শুনে মানুষকে বিভ্রান্ত করছেন। হ্যাঁ, এবার বনগাঁ কেন্দ্র নিয়ে আপনার গতদিনের একটা মতামত ছিল যে শান্তনু ঠাকুরকে প্রার্থীপত্তা বদলের দাবি করেছেন, যেহেতু সে এলাকায় সেভাবে কাজ করতে দেখা যায়নি। তাহলে মানুষ কাকে বেছে নেবে? পাশাপাশি আবার তৃণমূল কংগ্রেসেরও প্রার্থী ঘোষণা হয়েছে, যিনি অলরেডি জিতে আছেন বিজেপির টিকিটে, দলবদলু বিশ্বজিৎ। তা আপনার এই যে পাশাপাশি এইভাবে পদত্যাগ না করে ভোটে দাঁড়িয়েছে বিশ্বজিৎ, আবার শান্তনু মানুষের জন্য কাজ করেনি, দুটো বড় দলেরই দুরকম ক্লেম রয়েছে। তাহলে মানুষ কি সিদ্ধান্ত নেবে? গোবরডাঙ্গার মানুষকে আপনি কি বার্তা দেবেন? শান্তনু ঠাকুর ঠিকভাবে দায়িত্ব পালন করি। আগের দিনই বলেছিলাম, গোবরডাঙ্গা হসপিটাল নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের বাড়িতে এসে, হসপিটাল খোলার জন্য আমি লোকসভায় তুলব, হসপিটাল খোলার জন্য আন্দোলন তৈরি করব, সেই প্রতিশ্রুতি পালন করেননি। ইভেন তার দাদা বিধানসভায় এমএলএ নির্বাচিত হলে বলেছিলেন এই এমএলএ সুব্রত ঠাকুরকে বাধ্য করব হসপিটাল করতে, সে দায়িত্ব তিনি পালন করেননি, সেটা তার ফল্ট।
যদি তিনি মানুষের কাছে ক্ষমা চেয়ে যে আমি আমার প্রতিশ্রুতি পালন করতে পারিনি, বনগাঁ লোকসভা কেন্দ্র গোবরডাঙ্গার মানুষ থেকে শুরু করে গাইঘাটা মানুষ থেকে সারা বনগাঁর 15 লক্ষ মানুষের প্রতি দায়িত্ব পালন করতে পারিনি, এটা আমার ভুল হয়েছে, জনসংঘ হাত জোড় করে যদি তিনি ক্ষমা চান তাহলে সে অন্য কথা। পাশাপাশি তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন শান্তনু ঠাকুরের বিরুদ্ধে আমার ক্ষোভ আছে, একথা ঠিক, কিন্তু কোনো অবস্থায় আমি তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাসকে ভোট দিতে বলতে পারি না। তার কোনো নীতি নৈতিকতা বলে কিছু নেই। তার নেত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি নৈতিকতা বলে কিছু নেই। বিশ্বজিৎ দাস বাগদার এমএলএ, বিধানসভায় তিনি বিজেপি হিসাবে পরিচয় দেন, বিজেপির হুইপ মানে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উনি তো বিজেপি দল ত্যাগ করেননি, ওনার এমএলএশিপ খারিজ করেনি, দল ত্যাগ আইনি, স্পিকারের পাওয়ার। স্পিকার বলছে উনি তো বিজেপিতে আছেন, উনি বিজেপি দল ত্যাগ করেনি। এইরকম একটা মানুষ লোকসভায় যার নাম অ্যানাউন্স করেছেন, তিনি বনগাঁ তৃণমূল কংগ্রেসের সভাপতি অথবা গাইঘাটার বিজেপির বিধায়ক, বিধানসভায় বিজেপির বিধায়ক বলে পরিচয়। একজন মানুষকে যার নীতি নৈতিকতা বলে কিছু নেই, শুধু বাগদার বিধায়ক, তার নীতি নৈতিকতা কিছু নেই, এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি নৈতিকতা সংবিধানকে তিনি কি বলছেন, সংবিধানে তিনি ভায়োলেট করছেন, মানে সংবিধানের যে নীতি নৈতিকতা আছে, যেগুলো আছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল, নির্দেশিকা নীতি, সেগুলো এড়িয়ে গিয়ে চালাকির মাধ্যমে বিমান বন্দ্যোপাধ্যায়কে দিয়ে তার এমএলএশিপ রেখে তাকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন। এই রকম মানুষকে আমরা সমর্থন করতে বলতে পারি না। অর্জুন সিংয়ের ক্ষেত্রে গতকাল মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে বলেছেন অর্জুন তো বিজেপিরই এমপি, তা প্রার্থীপদ নিয়ে যখন আলোচনা হয় তাহলে অর্জুন সিং কী করে ব্রিগেডের সভায় থাকে, এই বিষয়টা নিয়ে আপনি কী বলবেন? অর্জুন সিং গত লোকসভা ইলেকশানে তিনি বিজেপির এমপি হয়েছিলেন, যদিও আগে অর্জুন সিং তৃণমূলের এমএলএ ছিলেন, তিনি দল ত্যাগ করে বিজেপির দলে এসে তিনি বিজেপির এমপি হয়েছিলেন। পরবর্তীকালে অর্জুন সিং তার ছেলে পবন সিং মানা করা সত্ত্বেও তিনি তৃণমূলে গিয়েছিলেন, এবং যিনি অল ইন্ডিয়া তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত নিয়ে পতাকা নিয়ে তিনি তৃণমূলে জয়েন করেছিলেন, এবং ব্রিগেডের 10ই মার্চের মিটিংয়ে অর্জুন সিং মমতা ব্যানার্জির সেই ডায়াসে হাজির ছিলেন। তার নাম যখন অ্যানাউন্স করে হয়নি তখন অর্জুন সিং নেমে এসছেন ডায়াস থেকে, এবং শুনতে পাচ্ছি তিনি আগামী দিনে দিল্লিতে যাবেন, শুক্রবারে নাকি বিজেপিতে জয়েন করবেন। সে বিজেপি দলের ব্যাপার, বিজেপি হাইকমান্ড তাকে নমিনেশন দেবে কি দেবে না। তিনি তৃণমূলে জয়েন করেছিলেন, মমতা ব্যানার্জি ওটা বললে তো হবে না। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে তিনি তৃণমূলে জয়েন করেছিলেন। আর একটা প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রীর নিজের ঘরে তার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপির সাথে যোগাযোগ করেছে, এরকম একটা কথা তিনি প্রকাশ করেছেন, এবং তিনি বলেছেন বিজেপির সাথে আমার যোগাযোগও আছে এবং তিনি নির্দল হিসাবে লড়াই করবেন। যেই মুখ্যমন্ত্রী বলেন আমি ভাইকে নিজের থেকে ছিন্ন করলাম, তাই এই যে গৃহযুদ্ধ লেগে যাওয়া লোকসভা ভোটের আগে, এটা নিয়ে আপনি কীভাবে দেখছেন বিষয়টা? তাহলে কি আস্তে আস্তে তৃণমূল দলটা কি ধ্বংসের পথে এগোচ্ছে? এটা দেখা যাচ্ছে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোকে তুলে এনেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে এনেছেন, সাধারণ সম্পাদক করেছেন, ডায়মন্ড হারবার থেকে লোকসভার এমপি করেছেন, তার ভাই ছোটো ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়, তারও ইচ্ছা থাকতে পারে, সবারই তো ইচ্ছে থাকে। সেও আশা করেছিল হাওড়া কেন্দ্রে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তাকে নমিনেশন দেওয়া হবে, সেই ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটেছে। যখন তার নাম অ্যানাউন্স করা হয়নি, প্রসূনের নাম অ্যানাউন্স করা হয়েছে, তার ভিতর ক্ষোভ জন্মেছে। শুনতে পাচ্ছি দিল্লি থেকে বিজেপি নেতাদের সাথে কথাবার্তা বলেছিলেন, শুনতে পাচ্ছি, আমার কাছে প্রমাণ কিছু নেই, শুনতে পাচ্ছি বিজেপি নেতাদের সাথে কথাবার্তা বলেছিলেন। এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দেখলাম কোনো কাগজে বেরিয়েছে, 2-1টা কাগজে স্পষ্ট করে দিয়েছে। শুভেন্দু বলেছে আপনি বিজেপির নাম ব্যবহার করবেন না, আপনি বিজেপিতে যেতে চাইছেন না তা না, বিজেপি দল আপনাকে নিচ্ছে না, বিজেপি নেতৃত্বের সাথে কি কথোপকথন হয়েছে সব রেকর্ড আমার কাছে আছে, আপনি বেশি কথা বললে হাড়ি ভেঙে দেবো। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয়। বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় তাড়া খেয়ে বাবুন বন্দ্যোপাধ্যায় তিনি সংযত হয়েছেন, পরে বলছেন দিদি আমার ভগবানটান ইত্যাদি বলছেন। এটা তাদের ব্যক্তিগত বিষয়, এই বিষয়ে বেশি মুখ খোলা উচিত নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এতটা সময় দেওয়ার জন্য বি বাংলা টিভি নিউজকে। আপনাদেরও ধন্যবাদ। পরবর্তীকালে আপনারা দেশের স্বার্থে কাজ করবেন। এবং একটা কথা বলছি, বুকের ভিতর কথার পাহাড় জমিয়ে রেখে শেষে পাহাড় ভাঙার সাহস পেলাম তোমার কাছে এসে। তোমরা দেশের স্বার্থে কাজ করবে এই আশা রাখি। আপনারা শুনেই নিলেন
সুমন মণ্ডল, যিনি ভারতীয় জনতা পার্টির লড়াকু নেতা, তিনি সিএ নিয়ে এবং আপামর রাজ্য রাজনীতির সমস্ত বিষয়টা নিয়ে তিনি তুলে ধরলেন। অবশ্যই আপনাদের আরও এরকম নিউজের আপডেটের জন্য নজর রাখুন শুধুমাত্র বি বাংলা টিভি নিউজের পর্দায়। ক্যামেরায় শুভাশিস সরকারের সাথে সন্তোষ সাধুকার রিপোর্ট, উত্তর 24 পরগনা।